মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান, রাশিয়া, চীনের ঐক্যবদ্ধ অবস্থান। যুদ্ধের প্রস্তুতি নিতে সামরিক মহড়ার নির্দেশ পুতিনের, ১.৫ লাখ সৈন্যের মহড়ায় অংশগ্রহণ। মিশর আমিরাতের তীব্র সমালোচনায় এরদোয়ান। ইরানের কাছে পরাজয় মেনে নিন পম্পেওর প্রতি সামখানি। রেলের পর ইরানের গ্যাস চুক্তি থেকেও বাদ পড়ছে ভারত। পাক সেনাদের গোলাবর্ষণে ৩ ভারতীয় নাগরিকের মৃত্যু। পশ্চিম তীর সংযুক্ত করার পরিকল্পনা স্থগিত করতে চান বেনি গান্তোস। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে ভারী অস্ত্র নিয়ে লড়াই। মার্কিনী চাপে তেল বিক্রির টাকা জব্দ করেছে দক্ষিণ কোরিয়া, ইরানের হুঁশিয়ারি। পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে চীনের অর্থনৈতিক আক্রমণ। ফিলিস্তিনের পাশে ২৩ ইউরোপীয় দেশ। এবং সবশেষে থাকছে দাবিতে অনরলি, রাম মন্দিরের ভূমি পূজায় ডাক মোদিকে। আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে রাশিয়া এবং চীন। দীর্ঘদিন ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরান মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসব দেশের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। কার্যত তারা সেই আহ্বানে সাড়া দিয়ে যৌথভাবে লড়াই করার জন্য এগুচ্ছে। যখন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা এবং চীনের মধ্যে মতভেদ তীব্র হচ্ছে, তখন চীন ও রাশিয়া প্রকাশ্যে আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। মার্কিন চাপের মুখে গত শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। ফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন সরকার কথিত আমেরিকান ফার্স্ট নীতি অনুসরণ করছে এবং একঘেয়েমি, একাধিপত্যবাদ ও বলদর্পী নীতি অনুসরণ করছে। তিনি বলেন, ওয়াশিংটন নতুন করে পুরনো স্নায়ুযুদ্ধ চালু করেছে। এ অবস্থায় চীন ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক শুধু উন্নত করাই উচিত নয়, বরং বিশ্বের অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে মার্কিন ধ্বংসাত্মক নীতি প্রত্যাখ্যান করার পদক্ষেপ নিতে হবে। যুদ্ধের প্রস্তুতি নিশ্চিতে সেনাবাহিনীকে বড় আকারে সামরিক মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে শুক্রবারই এই মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণ পশ্চিমে সুরক্ষা নিশ্চিত করতে পুতিন ১.৫ লাখ সেনা সদস্য এবং কয়েকশো বিমান ও নৌযান নিয়ে মহড়া চালাতে বলেছেন। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে তাৎক্ষণিকভাবে সামরিক মহড়া শুরু হয়েছে। এতে নৌ, বিমান ও স্থল বাহিনী অংশগ্রহণ করেছে। রাশিয়ার যুদ্ধের প্রস্তুতির সক্ষমতা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয় বলে প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, লিবিয়ায় অবৈধ ও অগ্রহণযোগ্য কাজ করছে সংযুক্ত আরব আমিরাত ও মিশর। তবে দেশটিতে স্থায়ী শান্তি আনয়নে তুরস্ক তাদের দায়িত্ব পালন করে যাবে। লিবিয়ার মানুষ সামরিক আগ্রাসন একাই মোকাবেলা করবে না। লিবিয়ার ক্ষমতা দখলের লড়াইয়ে দীর্ঘদিন আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) ও খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ার ন্যাশনাল আর্মি (এলএনএ) লড়াই করে আসছে। জাতিসংঘ সমর্থিত জিএনএ কে সমর্থন দিচ্ছে তুরস্ক, আর বিদ্রোহী এলএন-কে সমর্থন দিচ্ছে আরব আমিরাত, মিশর। শুক্রবার এক ভাষণে এরদোয়ান আমিরাত ও মিশরের কড়া সমালোচনা করে বলেন, লিবিয়ায় মিশর এলএন-কে সমর্থন দিচ্ছে, যেখানে তাদের বিভিন্ন পদক্ষেপ অবৈধ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত চোরাচালানের মাধ্যমে হাফতারকে অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করে চলেছে, যা অগ্রহণযোগ্য। আমরা লিবিয়ায় একটি বৈধ সরকার নিয়ে কাজ করছি, যারা সামরিক অভ্যুত্থানের চেষ্টাকারীদের ঠেকিয়ে দেবে। আমিরাত ও মিশরের কারণে এই কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরাজয় স্বীকার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি মার্কিন নেতাদের উদ্দেশ্যে বলেছেন, বোকামিপূর্ণ আস্ফালন বাদ দিয়ে ইরানের কাছে পরাজয় স্বীকার করে নিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সম্প্রতি এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এক টুইটার বার্তায় তিনি একথা বলেছেন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের মতো দেশের মোকাবেলায় কেবল শক্তি কাজে আসে, সহিষ্ণুতা নয়।
এর জবাবে ইরানের নিরাপত্তা পরিষদের সচিব আরও বলেছেন, 40 বছর ধরে ইরানকে পরাজিত করতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তারা সফল হতে পারেনি। চীনের সঙ্গে বিশাল অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত হওয়ার পরপরই ভারতের সঙ্গে করা চুক্তি থেকে একের পর এক সরে আসছে ইরান। গত সপ্তাহে ইরানের চাবাহার বন্দরের রেলওয়ে সংযোগ পরিকল্পনা থেকে বাদ পড়ার পর এবার দেশটির একটি বড় গ্যাস ক্ষেত্র প্রকল্প হারাতে চলেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের ফারজাদ বি গ্যাস ক্ষেত্রটি ইরান নিজেদের অর্থায়নে উন্নয়ন করবে বলে জানিয়েছে, তবে ভারত পরবর্তী ধাপের উন্নয়ন অংশ নিতে পারে। বৃহৎ ওই গ্যাস ক্ষেত্রটি খনন ও উন্নয়ন নিয়ে গত 10 বছর থেকে উচ্চভিলাষী পরিকল্পনা করছিল নয়াদিল্লি। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি গ্রামগুলোতে বেসামরিকদের লক্ষ্য করে পাকিস্তানের সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। শুক্রবার রাতভর গোলাগুলিতে জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে 3 ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পুঞ্চ সেক্টরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, শুক্রবার রাতে পুঞ্চ জেলার গুলপুর সেক্টরে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাক সীমান্ত থেকে গোলা ও মর্টার শেল নিক্ষেপ করেছে পাক সেনারা। এর ফলে 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও একজন। এদিকে শনিবার ভোরে জম্মু কাশ্মীরের সোফিয়ানের আমসিপোরা গ্রামে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। সেখানে তল্লাশি অভিযানের সময় 3 স্বাধীনতাকামী নিহত হয়েছে। এ নিয়ে গত 24 ঘন্টায় কাশ্মীর উপত্যকায় 2 বার সংঘর্ষের ঘটনা ঘটল। ইহুদিবাদী ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী এবং বর্তমান জোট সরকারের অংশীদার জেনারেল বেনি গান্তোস ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা স্থগিত রাখার পক্ষে মত দিয়েছেন। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার ব্যাপারে গত 1 জুলাই থেকে মন্ত্রিসভায় আলোচনা শুরুর পরিকল্পনা ঘোষণা করেছিলেন, কিন্তু ইসরায়েলের মন্ত্রিসভার মধ্যে সুস্পষ্ট মতবিরোধ থাকার কারণে ওই আলোচনা শুরু করা যায়নি। করোনা ভাইরাস মহামারীর মধ্যেই মধ্য এশিয়ার 2 বৈরী প্রতিবেশী আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নতুন করে পুরোদস্তর যুদ্ধ শুরুর গভীর শঙ্কা তৈরি হয়েছে। গত 10 জুলাই থেকে আর্মেনিয়ার উত্তর পশ্চিমের ভাতু সীমান্তে 2 দেশের সৈন্যরা ট্যাঙ্ক এবং কামানের মতো ভারী অস্ত্র নিয়ে লড়াই করছে। আজারবাইজানের সরকারি হিসেবেই একজন মেজর জেনারেল র্যাঙ্কের কর্মকর্তা সহ তাদের 11 জন সৈন্য মারা গেছে। আর্মেনিয়া স্বীকার করেছে যে একজন মেজর এবং একজন ক্যাপ্টেন সহ তাদের 4 জন সৈন্য মারা গেছে, যদিও আল জাজিরা দাবি করছে ওই সংখ্যা শত শত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রয়ের টাকা জব্দ করার জন্য দক্ষিণ কোরিয়া যে উদ্যোগ নিয়েছে তাকে অগ্রহণযোগ্য এবং অন্যায় বলে মন্তব্য করেছে তেহরান। দক্ষিণ কোরিয়ার সরকারকে রুর আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশটিকে সতর্ক করেছে। ইরানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আমির হোসেন কাজিদাদেহেও হাশেমি শুক্রবার এ বিষয়ে বলেন, এটা খুবই দুঃখজনক এবং আশ্চর্যজনক যে দক্ষিণ কোরিয়ার সরকার যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরানি জনগণের তেল বিক্রির অর্থ জব্দ করেছে। ইরান সরকার দক্ষিণ কোরিয়ার উপর চাপ সৃষ্টি করেছে যাতে দেশটি 650 কোটি থেকে 900 কোটি ডলার অবমুক্ত করে দেয় এবং এই বিপুল পরিমাণ অর্থ ইরানের জনগণ তাদের প্রয়োজনীয় মৌলিক পণ্য কেনার কাজে ব্যবহার করতে পারে। বিশ্বে যুক্তরাষ্ট্রকে পরাশক্তি হিসেবে পরাস্ত করতে কঠিনভাবে অর্থনৈতিক ঝটিকা আক্রমণ করতে যাচ্ছে চীন। বৃহস্পতিবার মিশিগানে এক বক্তৃতায় এ হুঁশিয়ারি দিয়েছে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তিনি বলেন, চীনা কমিউনিস্ট পার্টি এখন অর্থনৈতিক ঝটিকা আক্রমণে জড়িত। বিশ্বব্যাপী অর্থনীতির নেতৃত্ব দখল করার জন্য আগ্রাসী তারা। চীন চাইছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে নিজেদের প্রধান পরাশক্তি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে। মার্কিন অ্যাটর্নি জেনারেল বলেন, এটা পরিষ্কার যে চীন কেবলমাত্র শিল্প অর্থনীতিতে যোগ দিতে চায় না, বরং তারা এসব পুরোপুরি প্রতিস্থাপন করতে চায়। তিনি চীনের প্রতি যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতার বিরুদ্ধে কথা বলেন, বিশেষ করে চিকিৎসা সরঞ্জামের মতো প্রয়োজনীয় পণ্যের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন সংস্থাগুলোকে চীনা চাপমুক্ত থাকতেও বলেন। ইউরোপীয় ইউনিয়ন ইউ অন্তর্ভুক্ত 23টি রাষ্ট্র পশ্চিম তীরে ইসরায়েলি দখল পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অর্থাৎ এর মাধ্যমে ইউ যে ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করে সেটাই প্রতিফলিত হলো। মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, বিশ্বের অন্যতম প্রভাবশালী এই সংস্থাটির মাত্র 2টি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে সমর্থন দেয়নি। একটি হলো অস্ট্রিয়া, অন্যটি চেক রিপাবলিক।
মাহমুদ আব্বাস বলেন, যদি ইইউ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় তাহলে এই দুই রাষ্ট্রকে অবশ্যই বাকি 23টি রাষ্ট্রের সঙ্গে একাত্ম হতে হবে। তবে ইউরোপীয় রাষ্ট্রগুলো যদি নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে শুধু ইসরায়েলকেই অস্বীকৃতি জানানো হবে না, বরং ফিলিস্তিনকেও একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। রাম মন্দির নির্মাণ শুরুর আগে ভূমি পূজায় ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ। তিনি আসবেন ধরে নিয়ে সাধু সন্তদের মধ্যে সাজ সাজ রব। প্রশাসনিক প্রস্তুতি, মন্দির গড়ার দায়িত্বে থাকা ওসি পরিষদের বৈঠক, সব মিলিয়ে এই করোনাকালেও বহু প্রতীক্ষিত রাম মন্দির ঘিরে আবেগের ঢল অযোধ্যায়। কিন্তু তার মধ্যেও রামের জন্মস্থান নিয়ে বিতর্কের হুল ফুটিয়ে চলেছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সে দেশের থরিকে তিনি রামের প্রকৃত জন্মস্থান বলে দাবি করার পর এখন সেখানে খনন কার্য শুরুর পরিকল্পনা করছে নেপালের পুরাতাত্ত্বিক বিভাগ। উত্তরপ্রদেশের অযোধ্যাকে আদতে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে দাবি করে বিতর্ক উস্কে দিয়েছে বৌদ্ধ সন্ন্যাসীদের একটি সংগঠনও। এমনকি রাম জন্মভূমিতে পুরাতাত্ত্বিক নিদর্শন আন্তর্জাতিক সংগঠন ইউনেস্কোর খতিয়ে দেখা উচিত বলে তাদের দাবি।